গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো চলো, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংলিশ সিলেবাসের তোমাদের লেসন 7 এ কিংস টেল ক্লাস 8-এর এই গল্পটা আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব। তো এই গল্পটা আমি ডিসকাস করার আগে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে। তো তোমরা প্রত্যেকেই বই নিয়ে এসো এবং সামনে বই নিয়ে বসো, সাথে খাতা এবং কলম। ওকে, তো চলো এই গল্পটা পড়ার আগে দেখো, গল্পটার আগে নামটা মন দিয়ে শোনো। এ কিংস টেল, একটা রাজার কাহিনী। দেখো, গল্পটাতে কোনো ডেফিনেট রাইটার নেই, আছে কি? এতদিন তোমরা যে টেক্সটগুলো পড়েছো লেসন 6 অবধি, সেখানে কিন্তু প্রত্যেকটা টেক্সটের একজন করে রাইটার রয়েছেন বা পয়েট রয়েছেন, কিন্তু এখানে দেখো নেই। কিন্তু এ কিংস টেল এটা হচ্ছে একটা লেজেন্ডের এক্সাম্পল। লেজেন্ড মানে জানো, কিংবদন্তির গল্প। সবার আগে লেজেন্ড ব্যাপারটা বোঝো। লেজেন্ড সাধারণত দুটি অর্থে ব্যবহার করা হয়। একটা কোনো ব্যক্তিবিশেষে আমরা লেজেন্ড কথাটা ব্যবহার করতে পারি, আরেকটা কোনো গল্প, অতীতের কোনো গল্প যেটাতে কি নেই, কোনো সন তারিখ নেই, বা গল্পটা আদৌ কতটা সত্যি তা নিয়ে সন্দেহ রয়েছে। তো ব্যক্তিবিশেষে কেমন, ধরো আমি একটা এক্সাম্পল দিই। সচিন তেন্ডুলকর ইজ এ লেজেন্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকর হলেন একজন লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি। এখানে কিন্তু সচিন তেন্ডুলকরকে কিংবদন্তি অর্থে আমরা ব্যবহার করছি। আর এই গল্পটা, এটা হচ্ছে একটা কিংবদন্তির গল্প। ওকে, এবং এটা কিন্তু আমাদের ভারতের গল্প কোন নয়, এটা হচ্ছে ইংল্যান্ডের। ওকে, তো লেজেন্ড কিংবদন্তির গল্প আমরা সাধারণত কাকে বলে, বা কী ধরনের গল্পগুলো হয় কিংবদন্তির গল্প? না, এই ধরনের গল্পগুলোতে সাধারণত কোনো সন তারিখের যথার্থতার প্রমাণ পাওয়া যায় না। সাধারণত কী হয়, ইতিহাস লেখার ক্ষেত্রে সন তারিখের উপর বা যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্যের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং এইভাবে ইতিহাস রচনা করা হয়। কিন্তু ইতিহাস রচনা করার ক্ষেত্রে যখন আমরা সন তারিখ বা কোনো তথ্যের যথার্থতার প্রমাণ পাই না, তখন সেগুলোকে লেজেন্ড হিসেবে আমরা আখ্যা দিয়ে থাকি। এই যে গল্পটা আমরা এখন পড়তে চলেছি, এটাও কিন্তু একটা লেজেন্ডের এক্সাম্পল বা কিংবদন্তির গল্প। বুঝতে পেরেছ? সেই জন্য এই গল্পটাতে দেখো কোনো পার্টিকুলার রাইটার নেই। এবং এই গল্পগুলো কী হয় বলো তো, এই গল্পগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসে। বুঝতে পারছো? আমাদের পূর্বপুরুষরা এই গল্পটা শুনেছেন, এই গল্পগুলো শুনেছেন, আমরা শুনছি, এবং আমাদের পরবর্তী বা নেক্সট প্রজন্মও কিন্তু এই গল্পগুলো শুনবে। ওকে, তো এবার আমরা টেক্সটটা শুরু করব, এবং টেক্সটটা প্রত্যেকেই তোমরা আশা করি টেক্সট নিয়ে বসে গেছো এবং মন দিয়ে শুনতে থাকো। আশা করি যদি গল্পটা ভালো লাগতেও পারে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা ভিডিওতে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে বা পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্টে কেমন লাগলো সেটা একবার অবশ্যই জানিও। ওকে, চলো শুনতে থাকো। এবার টেক্সটটা পড়ার আগে তার আগে দুটো দেখো কোশ্চেন আছে, মন দিয়ে কোশ্চেনগুলো শোনো। হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি দ্য প্রপার ডিউটি অফ এ কিং? তোমরা কি মনে করো একজন রাজার প্রকৃত দায়িত্ব কোনটা, বা একজন রাজার মূল বা মেজর কাজ কী? কোশ্চেন 1, এটা হচ্ছে কোশ্চেন 1। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, হোয়েন কিংস ফাইট অ্যামং দ্যামসেলভস, যখন রাজারা একে অপরের সাথে লড়াই করেন, ইজ ইট গুড অর ইল ফর দ্য কমন পিপল? এটা সাধারণ মানুষ, কমন পিপল মানে হলো সাধারণ মানুষ। এই যে লড়াই, যুদ্ধ, এটা সাধারণ মানুষের জন্য ভালো নাকি খারাপ? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমাদের উত্তরের সপক্ষে কিন্তু এখানে তোমাদেরকে যুক্তি দিতে হবে। এটা নিয়ে একদিন একটা আলাদা আমরা ডিসকাশন করবো, ঠিক আছে? এবং সেখানে তোমরা আমাদেরকে জানাবে যে যুদ্ধ মানুষের জন্য ভালো নাকি খারাপ। ওকে, চলো আজকে আর দেরি না করে আমরা টেক্সটটা শুরু করি। মন দিয়ে শুনবে কিন্তু। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল আথার পেনড্রাগন। রাজার নাম কি? আথার পেনড্রাগন। অনেক অনেক বছর আগে, এখানে মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো বলছে, অর্থাৎ শত শত বছর আগে ইংল্যান্ডে একজন রাজা রাজত্ব করতেন। রুলড বাই মানে হচ্ছে রাজত্ব করতেন বা শাসন করতেন, এবং ওনার নাম ছিল আথার পেনড্রাগন। স্পেলিংটা মনে রাখবে রাজার নামের। ওকে, নেক্সট, দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। এবং এই রাজা তার সমস্ত প্রজাদের কাছে ছিলেন একজন বন্ধুর মতো। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুর মতো, আর ছিলেন প্রোটেক্টর মানে হলো রক্ষাকর্তা। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, রাজা আথার পেনড্রাগন সমস্ত প্রজাদের কাছে ছিলেন ফেয়ার মানে হলো সদয়। ওকে, নেক্সট লাইন দেখতে থাকো। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। কিং আথার পেনড্রাগনের রাজত্বে ইংল্যান্ডের সমস্ত মানুষজন অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতেন।
টেন্ডিং দেয়ার ফক্স, ফক্স মানে হচ্ছে গবাদি পশু, তারা তাদের গবাদি পশুগুলো দেখাশোনা করতেন। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তারা চাষাবাদ করতেন। ওকে, নেক্সট, কিং আথার প্যান্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রাইন। আন্ডারলাইন করো। কিং আথার একজন সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম ছিল ইগ্রাইন অ্যান্ড হ্যাডেসন, এবং রাজা আথার প্যান্ড্রাগন এবং ইগ্রাইনের একজন পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ঠিক আছে, দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, এবং এই যে পুত্র সন্তান যার জন্ম হয়েছিল সেই ছিল পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী। আমরা এটাই জানি, রাজা মারা গেলে সাধারণত ওনার ছেলে বা পুত্র বা কন্যা সাধারণত কী হয়ে থাকেন, রাজা হয়ে থাকেন। ওকে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। একটা জিনিস মনে রাখবে, সুখ কিন্তু বেশি দিন স্থায়ী হয় না মানুষের জীবনে, এবং যখনই রাজা এবং রানীর ওই পুত্র সন্তানের জন্ম হলো, রাজা এবং রানী দুজনেই কিন্তু মারা গেলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, সময়টা ছিল সত্যি খুব জটিল। রাজা আর রানী দুজনেই মারা গেছেন, এবং এই মুহূর্তে ইংল্যান্ডের জন্য পরিস্থিতিটা ছিল খুবই ডিফিকাল্ট টাইম, বুঝতে পারছে, জটিল সময়। মেনি অফ দ্য কিংস ওপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার যারা প্রতিপক্ষ তারা কিন্তু প্রত্যেকেই ওই সিংহাসনটার দিকে তাকিয়েছিল, এবং তারা এখন কী করছে, যখনই রাজা মারা গেলেন তারা কিন্তু এবারে সিংহাসনটা দখল করার চেষ্টা করতে লাগলেন। কিং আথার প্যান্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। আন্ডারলাইন, এইখানে দেখো, রাজা আথার প্যান্ড্রাগনের দুইজন বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন। একজন হচ্ছে মার্লিন, যিনি ছিলেন একজন প্রফেট। প্রফেট মানে হলো যারা ভবিষ্যৎ দেখতে পান বা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন, ওনাদেরকে আমরা কী বলি, প্রফেট। আর তিনি প্রফেটের পাশাপাশি তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে জানো, জাদুকর। আর একজন ছিলেন ব্রেভ নাইট, সাহসী নাইট। নাইট মানে হচ্ছে প্রাচীনকালের সাহসী এবং বীর যোদ্ধাদের নাইট হিসেবে আখ্যা দেওয়া হতো। এদের কাজ ছিল বিভিন্ন ধরনের অভিযান করা, যুদ্ধ করা, মেয়েদের সম্মান রক্ষা করা, দুর্বল অসহায়দের পাশে থাকা, অর্থাৎ শিষ্টের পালন আর দুষ্টের দমন, এটাই ছিল এদের মেন দায়িত্ব বা প্রধান ডিউটি। বুঝতে পারছো কী বললাম, শিষ্টের পালন ও দুষ্টের দমন। যারা দুষ্টু লোক, যারা মানুষের অনিষ্ট করে তাদেরকে এনারা শাস্তি দিতেন, আর যারা ভালো মানুষ, যারা অসহায় দরিদ্র, ওনাদের এরা পাশে থাকতেন সর্বদা, এই নাইটরা। এটাই ছিল, এবং নারীদের সম্মান নিয়ে এরা সর্বদা নারীদের সম্মান রক্ষা করার চেষ্টা করতেন। বুঝতে পারলে এত অব্দি নাইট, এটা কিন্তু তোমরা ইতিহাসও পেয়ে যাবে। এইবারে আমরা দুজনের নাম পেলাম, একজন হচ্ছে মার্লিন আর একজন হলো স্যার উলফিয়াস। এরা কিন্তু রাজপরিবারে যথেষ্ট এরা বিশ্বস্ত ছিল দুজন। দে আর গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, যে কথাটা বললাম, রাজার পুরো পরিবার এদেরকে যথেষ্ট বিশ্বাস করতেন। হয় দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী দুজনেই মারা গেলেন, দ্য টু কাউন্সিলর্স মেট স্যার অ্যাক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। এরা দুজন কী করলেন, রাজার একজন বিশ্বস্ত প্রজার স্যার অ্যাক্টরের সাথে এনারা দুজন দেখা করলেন। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। স্যার অ্যাক্টর, যিনি ছিলেন রাজার একজন বিশ্বস্ত প্রজা। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, প্রশ্ন পড়ে, তারা একটা কোল্ড মানে হচ্ছে শীতল, এবং উইন্ডি মানে হলো ঝোড়ো মাঝরাত্রে, মিড নাইটে তারা কার সাথে গিয়ে দেখা করলেন, স্যার অ্যাক্টরের সাথে। দে প্যালেসড ইন হিজ হ্যান্ড এ বেবি রেপড ইন এ স্কারলেট ক্লক। গাঢ় লাল কাপড়ে মোড়া সেই ছোট্ট বাচ্চাটাকে, রাজার সেই ছেলেটাকে তারা কার কাছে রেখে গেলেন, স্যার অ্যাক্টরের কাছে রেখে গেলেন, রাজার একজন বিশ্বস্ত প্রজা। উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। এবং উলফিয়াস এবং মার্লিন অ্যাক্টরকে বলে এলেন যে তোমরা এই ছেলেটাকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করো, কারণ জানো রাজপরিবারে এই বাচ্চাটা সুরক্ষিত থাকবে না, যে কোনো সময় শত্রুরা কী করছে, অ্যাটাক করতে পারে। সেই জন্যই তারা একটা যথেষ্ট নিরাপদ জায়গায় ছোটো বাচ্চাটাকে রেখে দিয়ে এলেন। দ্য বয় ইজ টু বি কল আর্থার সেট উলফিয়াস। স্যার উলফিয়াস কি বললেন, এই ছেলেটার নাম রাখা হবে আর্থার। বুঝতে পারলে, নামটা মনে রাখো। স্যার অ্যাক্টর বিং এ টু নাইট, স্যার অ্যাক্টর উনিও কিন্তু একজন সত্যিকারের নাইট ছিলেন। আস্ক নো কোশ্চেন অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেটস কিং কাউন্সিলর। তিনি আর কোনো প্রশ্নই করলেন না, এবং তিনি কথা দিলেন, প্রতিশ্রুতি দিলেন যে অবশ্যই তিনি এই সন্তানটি, এই ছোটো বাচ্চাটিকে কী করবেন, নিজের ছেলের মতো মানুষ করবেন।
অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, মার্লিন এবং স্যার উলফিয়াসের যথেষ্ট ভয় হয়েছিল কী নিয়ে, যে রাজা মারা যাওয়ার পর ইংল্যান্ডের পরিস্থিতি কেমন থাকবে। ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা মারা যাওয়ার পর পুরো ইংল্যান্ডে সমস্যা ছড়িয়ে পড়লো, একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হলো। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দ্যামসেলফ, জমিদাররা একে অপরের সাথে লড়াই করতেন কিসের জন্য, সেই সিংহাসনটা দখল করার জন্য। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং তারা ষড়যন্ত্র করতে শুরু করলেন যে সিংহাসনটা আমরা এবারে দখল করবো, এই জন্য তারা নানা রকমের ষড়যন্ত্র করা শুরু করলো। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ লনেসনেস, পুরো ইংল্যান্ডে একেবারে লনেসনেস মানে কোনো ধরনের আর আইন শৃঙ্খলা থাকলো না, একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। ট্রাভেলার্স রেগুলারলি রবড, যারা ট্রাভেলার, যারা ভ্রমণকারী, এখানে যারা ঘুরতে আসতেন এতদিন, এবার ওনারা যখন আসতেন ওনারা কিন্তু রেগুলারলি রবড হতেন, চিন্তাই হতেন। দ্য পেজেন্টস ওয়ার আনহ্যাপি, কৃষকরা ছিল অসুখে। আশা করি তোমরা ইউনিট 1 বুঝতে পেরেছ, এবং খুব শীঘ্রই আমি ইউনিট 2 নিয়ে আসছি। আমার চ্যানেলটা কাইন্ডলি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ধরনের ভিডিও পেতে প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো, এবং আমার পাশে থেকো। থ্যাংক ইউ, বাই।